বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17তম অধ্যায়ের পরিসংখ্যানের আজ 9 নম্বর লেকচার। তো আজকের লেকচারে আমি আয়তলেখ অঙ্কন করব। তো গত লেকচারে গ্রাফ রিলেটেড অর্থাৎ লেখচিত্র আঁকার জন্য যেই ইনফরমেশন দরকার আমি সেই ইনফরমেশন নিয়ে কথা বলেছি। আমি বলেছিলাম যে নবম দশম শ্রেণীর এসএসসি বা দাখিলের সাধারণ গণিতে তিন ধরনের গ্রাফ, পরিসংখ্যানে তিনটা গ্রাফ আঁকতে হবে। একটা হচ্ছে আয়তলেখ, তারপর হচ্ছে গণসংখ্যার বহুভুজ এবং তারপর হচ্ছে অজীব রেখা। তো আজকে আমরা আয়তলেখ আঁকবো। তো আয়তলেখ আঁকতে আমাদের কি কি প্রয়োজন ছিল? আয়তলেখ আঁকার জন্য আমাদের প্রয়োজন ছিল শ্রেণীসীমা এবং গণসংখ্যা। তো শ্রেণীসীমাটা হওয়ার জন্য আমরা বলেছিলাম যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেন হয়। তো এখানে আমাদেরকে যে শ্রেণীটা দিছে এই শ্রেণীটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো আগে আমরা আয়তলেখ আঁকবো পড়ে, তো তার আগে আমরা এই সারণীটাকে কলাম আকারে সাজিয়ে নিই। এই যে এই সারিটাকে কলাম আকারে সাজিয়ে, তো প্রথমে আমি দেখি 1 2 3 4 5 6টা ঘরের প্রয়োজন আমাদের। 1 2 3 4 5টা, এই হচ্ছে মোট 6টা। তাহলে এই 6টা, প্রথমটা হচ্ছে কি ওজন। প্রথমটা ওজন যেটা হচ্ছে কি কিলোগ্রাম এককে, আমি কেজি দিয়ে বোঝাই, কেজি কিলোগ্রাম এককে। তারপর হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে এইখানে আমি লিখি গণসংখ্যা, এখানে আমি লিখি গণসংখ্যা, যেটা গণসংখ্যা এটা হচ্ছে কি শিক্ষার্থীদের সংখ্যা। তো আমি শিক্ষার্থীদের সংখ্যাটা এখানে না লিখলাম। তো গণসংখ্যাকে আমরা এফআই দিয়ে লিখি, গণসংখ্যা আমরা কি দিয়ে লিখি? এফআই দিয়ে লিখি। গণসংখ্যা হচ্ছে এফআই। এখন এটাকে আমি এই সারণীতে নিয়ে যাই 46 থেকে 50, তাহলে 46 থেকে 50, তারপর 51 থেকে 55, তারপর 56 থেকে 60, তারপর 61 থেকে 65 এবং 66 থেকে 70 এবং গণসংখ্যা হচ্ছে 5 10 20। আগে লিখি, এটা হচ্ছে কত? 5 10 20 15 এবং 10। তাহলে এই কলামগুলোকে আমি দুইটা সারিকে আমি কলাম আকারে সাজিয়ে নিলাম। নেয়ার পর আমার এই দুইটাই হইতো, কিন্তু এখানে যে শ্রেণী ব্যক্তিটা দেওয়া আছে এই শ্রেণী ব্যক্তিটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো বিচ্ছিন্ন শ্রেণীসীমা থেকে আয়তলেখ আঁকার জন্য আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি না থাকে তাহলে আয়তলেখ আঁকা যায় না। আমি কিভাবে, কেন আয়তলেখ আঁকা যায় না আমি একটু দেখাই। এখানে আমি একটু গ্রাফটা দেখাই। যেমন এই হচ্ছে আমাদের গ্রাফ। এই গ্রাফের এটা হচ্ছে মূল বিন্দু 0 থেকে শুরু। তো বললাম যে 46, এইখান থেকে ধরলাম 46 শুরু, এখান থেকে ধরলাম কি 46 শুরু। তাহলে এইটা হচ্ছে কত? 46, এটা হচ্ছে 46। আর এইখানে হচ্ছে কত? 50। এখানে হচ্ছে কত? 50। তারপর 51 শুরু হবে কোথা থেকে? এখান থেকে। তার মানে এখান থেকে এটা হচ্ছে কি, এই ঘরটা হচ্ছে কি, তো 51 ঘর। এটাকে আমি লাল কালি দিয়ে বাউন্ডারি দিই। তারপর 51 থেকে কত? 55। তাহলে এইটুকু পর্যন্ত মনে করলাম আমি 55। এখন আমি 46 থেকে 50 এই সীমার মধ্যে কত আছে? 5 আছে। আমি ধরলাম গণসংখ্যাকে এইভাবে যদি নেই 1 2 3 4 5, তাহলে 51 থেকে 60 পর্যন্ত কত আছে? 5 আছে। তাহলে এই অংশটুকু হচ্ছে কত? 51 থেকে 60 সীমার জন্য। তারপর 46 থেকে 50 পর্যন্ত হচ্ছে এই 5 জন, এই হচ্ছে কত? 5। তারপর 51 থেকে 55, 51 থেকে এই হচ্ছে 51 থেকে 55, এই ধরলাম এইটুকু হচ্ছে 51 থেকে 55, এইটা হচ্ছে 10, এইটুকু হচ্ছে 10। তাহলে এই যে মাঝখানে যে এই অংশটুকু গ্যাপ থেকে গেল না, এই অংশটুকু গ্যাপ থেকে গেল। তো এইভাবে যদি বিচ্ছিন্ন শ্রেণীসীমা নেই তাহলে এইভাবে এই মাঝখানে একটা গ্যাপ বা ফারাক থেকে যায়, মাঝখানে কি একটা গ্যাপ বা ফারাক থেকে যায়। তো 46 থেকে 50, তাহলে এই সীমা হচ্ছে আমার 46 থেকে 50 এর সীমা। এইটুকু হচ্ছে কি আমার 46 থেকে
50-এর সীমা এইটা। তারপর শুরু হয়েছে কোত্থেকে, 51 থেকে 55, তাহলে 50 51, তাহলে 51 শুরুটা এখান থেকে আর 55 এখানে, তার মানে এই ঘর, তাহলে 50 এবং 51 এই যে মাঝখানের একটা ঘর এইটুকু ফাঁকা থেকে যায়। তো আয়তলেখে এই ফাঁকা অংশটুকু কি রাখা যাবে না, যদি এইভাবে বিচ্ছিন্ন শ্রেণীসীমা নেই তাহলে এইভাবে একটা ফাঁকা অংশ তৈরি থেকে যায়। সেই জন্য বিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে আয়তলেখ আঁকা শুদ্ধ হয় না, এটা ভুল। তো ভুলটাকে শুদ্ধ করার জন্য আমরা কি এই বিচ্ছিন্ন শ্রেণীসীমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় নিয়ে যাব, যেখানে একটা শ্রেণীর উচ্চ সীমা এবং তারপরে নিম্ন সীমাটা যেন সমান থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং তারপরে নিম্ন সীমা কি মিল নাই, এটার মধ্যে কি মিল নাই, তার মানে বিচ্ছিন্ন করা আছে। তো এই বিচ্ছিন্নটাকে আমরা প্রথমে অবিচ্ছিন্ন করে নেব, তারপর আমরা আয়তলেখ বা গ্রাফটা আনবো। তাহলে এখানে লিখি অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী, এটা হচ্ছে আমার সেই অবিচ্ছিন্ন শ্রেণীর কলাম। অবিচ্ছিন্ন শ্রেণী সেটাকে আমি লাল কালি দিলে। তো অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করার জন্য আমি বলেছিলাম যে 4টা স্টেপ পার করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে যে কোনো একটি শ্রেণীর উচ্চ সীমা থেকে তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা বের করবো। তাহলে আমি প্রথম শ্রেণীর উচ্চ সীমা নেই, তো প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত, 50, এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত হচ্ছে 51। তাহলে 50 থেকে 51 যদি বাদ দিই তাহলে কত হয়, -1 হয়। তাহলে এই হচ্ছে প্রথম স্টেপ, যে কোনো শ্রেণীর উচ্চ সীমা থেকে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করব। বিয়োগ করার পর যে রেজাল্ট পাবো, রেজাল্টটাকে চিহ্নমুক্ত করবো, 2 নম্বর অপশনে বলা ছিল। তাহলে -1 কে যদি আমি এখন চিহ্নমুক্ত করি, তাহলে -1 কে যদি চিহ্নমুক্ত করি তাহলে +1 হয়। এটা কি হয়, +1 হয় বা 1 হয়, এটার কোনো চিহ্ন থাকে না। এখন এই 1 কে আমি 3 নম্বর স্টেপে এই যে চিহ্নমুক্ত করার পর এই 1টাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 0.5 আসে, 0.5 আসে। এখন এই যে 0.5 আমি পাইছি, 0.5 পাইছি, এই 0.5 দিয়ে আমার এই শ্রেণী সীমায় কাজ করতে হবে। এই 0.5টাকে প্রত্যেকটা শ্রেণী নিম্ন সীমা থেকে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ ছোটটাকে ছোট করব এবং বড়টাকে বড় করব। তাহলে কাজ করি, সবগুলা নিম্ন সীমাকে আমি নিম্ন সীমা থেকে কমিয়ে দিই। তাহলে 46 থেকে যদি 0.5 আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়, 45.5। এবং 51 থেকে যদি আমরা 0.5 বিয়োগ দিই, আমি নিম্ন সীমাগুলো আগে লিখছি, 51 থেকে যদি 0.5 বিয়োগ দিই তাহলে 50.5। তারপর 56 থেকে যদি আমি 0.5 বিয়োগ দিই তাহলে 55.5 হবে। এবং 61 থেকে যদি, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61 থেকে যদি 0.5 বিয়োগ দিই তাহলে 60.5। এবং 66 থেকে যদি 0.5 বিয়োগ দিই তাহলে 65.5 এইটা হয়। তাহলে নিম্ন সীমাগুলো থেকে কি করছি, আমি বিয়োগ করছি, নিম্ন সীমা থেকে কি করছি, বিয়োগ করছি, নিম্ন সীমা থেকে বিয়োগ করছি, অর্থাৎ ছোটগুলোকে আমি ছোট করছি। এখন ঊর্ধ্ব সীমা বা উচ্চ সীমাগুলোকে কি করব, বড় করব। এই যে 0.5 পাইছি, প্রত্যেকটা নিম্ন সীমা থেকে বিয়োগ করে এই মানটা পাইছি। এখন এই 0.5 থেকে প্রত্যেকটা উচ্চ সীমার সাথে যোগ করে যে মানটা পাবো সেটা বসাবো। দেখি 50-এর সাথে যদি 0.5 আমি যোগ করি তাহলে আমার রেজাল্ট হয় কত, 50.5, 50.5। এবং 55-এর সাথে যদি 0.5 আমি বিয়োগ করি তাহলে 55.5। এবং এই 60 এর সাথে যদি 0.5 আমি যোগ করি তাহলে 60.5 হয়। এবং 65 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 65.5। এবং 70 এর সাথে যদি 0.5 আমি যোগ করি তাহলে 70.5 এইটা হয়। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমাতে যদি এখন আমি তাকাই তাহলে প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 50.5 এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 50.5 এবং দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা 55.5 এবং এর পরবর্তী শ্রেণীর অর্থাৎ তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 55.5। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে কোন শ্রেণীর উচ্চ সীমা এবং তারপরে নিম্ন সীমার মধ্যে কি আছে, একটা মিল আছে, সেতুবন্ধন আছে। তাহলে এই যে কোন শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে যে একটা মিল আছে, অর্থাৎ বিচ্ছিন্নতা আর নাই। এই বিচ্ছিন্নতা না থাকাটাই হচ্ছে কি অবিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ একটা আটটা থেকে কি নেই, বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন আকারে আছে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমি তৈরি করলাম। এখন যখন আমি আয়তলেখ আঁকবো সেই জায়গায় কি করব, আয়তলেখ আঁকার ক্ষেত্রে আমরা জানি ভূমিতে একটা অক্ষ নেব এবং লম্বতে একটা অক্ষ নেব।
নেওয়ার পর ভূমি অক্ষে ধরবো কি, ভূমি অক্ষে ধরবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং লম্ব অক্ষে ধরবো গণসংখ্যা। তাহলে আমি এখানে প্রথমে আগে অক্ষগুলা এঁকে নেই। প্রথম অক্ষগুলা অক্ষগুলা হচ্ছে এই এখানে আঁকি আমি অক্ষটা লাল কালি দিয়ে অক্ষটা আঁকি। লাল কালি দিয়ে অক্ষটা আঁকি। তাহলে এই হচ্ছে অক্ষ আঁকলাম। তারপর এখন এটা হচ্ছে মূল বিন্দু 0 0, এটা হচ্ছে কি মূল বিন্দু 0 0, আর এটাকে নাম দিই আমি x, আর এটাকে নাম দিই আমি y। x অক্ষ এবং y অক্ষ, ঠিক আছে। এখন এই যে ভূমি অক্ষ, এটা হচ্ছে কি, এটাকে আমরা ভূমি অক্ষ বলি, আর এটাকে লম্ব অক্ষ বলি। যেহেতু খাড়া আছে এটাকে লম্ব অক্ষ বলি, আর এটা যেহেতু ভূমির সাথে সাহিত্য অবস্থায় আছে এটাকে আমরা ভূমি অক্ষ বলি। এখন এই ভূমি অক্ষে এই বিন্দু থেকে শুরু হয়েছে কত, 0 0 শুরু হয়েছে। তো যেহেতু আমার শুরু হয়েছে 0 থেকে, আর আমার হিসাবে অর্থাৎ শ্রেণী সীমা শুরু হয়েছে কত থেকে, 45.5 থেকে। আমি এক কাজ করব, এইখান 0 থেকে শুরু হয়েছে, তো আমি এখানে কিছু অংশ এখানে কেটে নেই, অর্থাৎ এইভাবে এখানে কিছু বাস দিয়ে নেব। এখানে এই কিছুটা বাস দিলাম। এই বাস দেওয়ার অর্থ হচ্ছে যে আমি যে এখান থেকে যদি শুরু হয় এইটুকু অংশ 45.5 থেকে শুরু হচ্ছে, আমি আগে লিখি, এখানে লিখে দিই আগে। এখানে লিখি আমি, এখানে এইভাবে লিখবো 45.5, এটাকে লিখলাম। তারপর এই বিন্দুটা হচ্ছে 45.5, তারপর পরে কত আছে, উচ্চ সীমা হচ্ছে 50.5, তাহলে এইটাতে লিখি 50.5। এখানে লিখি যে 50.5, এই গেল দুইটা। তারপর 55.5 এই বিন্দুতে দেই। পঞ্চান্ন দশমিক পাঁচ গেল। তারপর 60.5, তারপর কি হবে, এখানে হবে 60.5, 60.5, 60.5, 60.5, এবং তারপর হবে 65.5, 65.5, এবং তারপর হবে 70.5, তারপর হবে কত, 70.5। এটাকে এই পাশে লিখে রাখা উচিত ছিল। এখন এই যে আমি এইটুকু অংশের জন্য কি করছি, এইটুকু অংশের জন্য এই যে সামান্য অংশকে কত ধরছি, 5 ধরছি, শ্রেণী ব্যবধান 5 ধরছি। তো আমার শুরুই হয়েছে কত, 45.5 থেকে। তো এইখান থেকে যদি এই বাজ না দিতাম, তাহলে এই অংশের জন্য এই অংশ সামান্য এই অংশটুকুতে 5 বুঝাতো, আর শুরু হয়েছে 45.5 থেকে। তো এখানে বাজ দিয়ে বুঝাচ্ছি যে এখান থেকে শুরু হলেও 45.5 আগের যে অংশটুকু, বিশাল যে অংশটুকু, এই অংশটুকু আমি এখানে বাজ করে রাখছি, এখানে বাজ করে রাখছি আমি, জায়গাটাকে ছোট করছি। তা না হলে এখানে যদি 0 দিই, তাহলে এখানে দিব কত, 5 বা 5.5, 10.5, 15.5, এখানে দিয়ে দিয়ে অনেক দূরে গিয়ে আমার কি করতে হবে, গ্রাফটাকে শুরু করতে হবে। এখন এখানে শ্রেণী তো নিলাম নিচে, তাহলে নিচের এই অংশটুকু কি, নিচের এই অংশটুকু এখন ডান হাত দিয়ে তুলি। এখানে নিচের এই অংশটুকু হচ্ছে, এটা কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমি এখানে লিখে রাখি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর এটা হচ্ছে গণসংখ্যা। আমি লাল কালি দিয়ে না নীল কালি দিয়ে এটা লেখা দেখাই। এটা হচ্ছে কি গণসংখ্যা, এটা হচ্ছে গণসংখ্যা। তো গণসংখ্যা যেহেতু সর্বোচ্চ এখানে কত আছে, 20 আছে, তাহলে আমি এখানে এভাবে লিখি যে এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে 2, এইটুকু হচ্ছে কত, 4, এইটুকু হচ্ছে কত, 6, এইটুকু 8, এইটুকু হচ্ছে 10, এইটুকু 12, এইটুকু 14, এইটুকু 16, এইটুকু 18, এইটুকু হচ্ছে 20। এই পর্যন্ত আমি দিলাম। এখন গ্রাফ আঁকার জন্য আমি এক কাজ করতে পারি,
যে এখান থেকে এই যে এই অংশটুকুতে একটু এইভাবে সোজা একটা দাগ দিয়ে দিলাম, তারপর এইভাবে দাগ দিলাম, এইভাবে দাগ দিলাম, এইভাবে দিয়ে রাখলাম। এখন দেখি আমি 45 থেকে 45.5 থেকে 50.5, 45.5 থেকে 50.5 এর বিপরীতে গণসংখ্যা কত আছে? 5। তাহলে আমি লিখি যে 45.5 থেকে 50.5 এর বিপরীতে গণসংখ্যা আছে 5। তাহলে এই গড়ের সমান হবে, এই গড়ের সমান যদি চিন্তা করি আমি এই গড়, তাহলে আমি এই যে এই বিন্দু থেকে এভাবে সোজা উপরে উঠবো, সোজা উপরে উঠলাম এবং এই যে বিন্দু থেকে এইভাবে সোজা উপরে উঠলাম, এই যে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে আমার বা এটাকে আমি যদি নাও দেই, ভিতরের অংশটুকু ফাঁকাই থাক, সমস্যা নাই, লিখছি। এরপর 50.5 থেকে 55.5 এর বিপরীতে গণসংখ্যা কত আছে? 10। তাহলে 10 হচ্ছে এই রেখা বরাবর যদি আমি চিন্তা করি, তাহলে 55.5 থেকে তাহলে সোজা এইভাবে উপরে গিয়ে উঠবো, আর এইখান থেকে আরেকটা রেখা সোজা টানবো, টেনে এই যে অংশটুকু, তাহলে এই দুইটা লাল বৃত্তটুকু আমি এখন মুছে দিই। তাহলে এইটুকু হচ্ছে কত? 5, আর এইটুকু হচ্ছে কত? 10। এটুকু হচ্ছে 10। এখন এই দুইটা কলাম লিখলাম, তারপর 3 নাম্বার 55.5 থেকে 60.5 বা 60.5 ওর গণসংখ্যা হচ্ছে কত? 20। তাহলে আমি এখান থেকে এই অংশটুকু থেকে যদি এভাবে উপরে উঠি, 20-র দাগটা হচ্ছে এইখানে, তাহলে 60.5 এইখানে আসলো, এইটুকু। এইখানের গণসংখ্যা কত? এই গণসংখ্যাটুকু হচ্ছে এই গণসংখ্যাটুকু হচ্ছে কত? 20। অর্থাৎ এখানে 20 জন আছে, 20 জন শিক্ষার্থী আছে। তাহলে লিখলাম, লেখার পর 3টা কলাম আমি এখানে লিখছি। এরপর 60.5 থেকে 65.5, তাহলে 60.5 থেকে 65.5 এর বিপরীতে গণসংখ্যা কত আছে? গণসংখ্যা আছে 15 জন। তাহলে 15 যদি আমি বিবেচনা করি, 12, 14 এই ফরম্যাটে যদি আমি আসি, এইখানে আসবে এইরকম। তাহলে এই রেখা থেকে আমি এইভাবে যদি গিয়ে উপরে উঠে সোজা, এটা হচ্ছে কত আমার? এটা হচ্ছে 15। এবং এরপরে শেষ ডিজিটটা যদি আমি নেই, 65.5 থেকে 70, 65.5 থেকে 70.5 এর বিপরীতে গণসংখ্যা আছে কত? 10। তো 10 যদি আমি চিন্তা করি, তাহলে এই হচ্ছে 10, এটা সমান হবে এখানে, তাহলে এই অংশটুকু এখানে চলে আসবে, এইটাই হচ্ছে কত? 10। এটাই 10। এই হচ্ছে আমাদের আয়তলেখ, এটাই হচ্ছে কি আমাদের আয়তলেখ। এখন এই আয়তলেখ থেকে ক নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এটাই আয়তলেখ। এখন বর্ণনা আমরা কিভাবে দেব? বর্ণনা দেওয়ার জন্য বর্ণনা কিভাবে লিখবো? বর্ণনা যদি চাই, তাহলে বর্ণনা দেওয়ার জন্য আমি মুখে বলে দিচ্ছি বর্ণনাটা কিভাবে হবে। তো বর্ণনাটা হচ্ছে এরকম যে চিত্রে ভূমি অক্ষে, এখানে লেখাও আছে মনে হয়, চক্রাগদের প্রতি বর্গে 5 একক ধরে x অক্ষ বরাবর শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে সারণীটি আঁকা হলো এবং x অক্ষ বরাবর শ্রেণীসীমা 45.5 থেকে আরম্ভ করা হয়েছে। মূল বিন্দু 45.5 পূর্ববর্তী গড়গুলো আছে বুঝাতে এই টান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো চক্রাগদের এই ভূমি অক্ষে এটাকে কি দেওয়া হয়েছে? শ্রেণীসীমা ধরা হয়েছে। তো আমরা এটাকে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরছি, আমি এখানে লিখে দিছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং লম্ব অক্ষে y যেটাকে আমরা গণসংখ্যা ধরছি। তো গণসংখ্যা আমরা চক্রাগজ যখন দেখছি যে ছোট ছোট গড় থাকে, তো গড়গুলা প্রত্যেক সুবিধা অনুযায়ী আমরা যে এখানে 5 শ্রেণী বিভাজন আছে, প্রত্যেক ছোট ক্ষুদ্র গড়কে আমরা এক ধরে হিসাবটা করব ভূমি অক্ষে। অর্থাৎ প্রতি ক্ষুদ্র এক বর্গগড় সমান 1 ভূমি অক্ষে। এবং লম্ব অক্ষে যদি আমরা চিন্তা করি, তো লম্ব অক্ষে যেহেতু গণসংখ্যা ধরছি, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত? 20। তো সেই হিসেবে আমরা প্রতি 2 ক্ষুদ্র বর্গগড় সমান লম্ব অক্ষের দিকে 2 ক্ষুদ্র বর্গগড় সমান গণসংখ্যা 1 ধরতে পারি, ধরে আমরা হিসাবটা করতে পারি। করে
এইখান যে 45.5 এবং 50.5 এর বিপরীতে গণসংখ্যা হচ্ছে 4 কত 5 এবং 50.5 থেকে 55.5 এই শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 10। আমরা এইখানে লিখলাম, এইভাবে আয়তলেখগুলো আঁকলাম। তো এইভাবে একে বর্ণনা যেভাবে দেয়া যায় তোমরা বই দেখে দিয়ে দিতে পারো। এখন খ নম্বর প্রশ্ন আমি এখানে লিখি, খ নম্বর প্রশ্নটা এখানে লেখা উচিত। এখন খ নম্বর প্রশ্নে বলছে আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো। আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো। এর জন্য আবার আমার এখানে আরেকটা কাজ করার প্রয়োজন ছিল। আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য 45.5 এর পূর্বের এখানে আরেকটা সারি আমি এখানে এঁকে দেখাই। ওকে, 45.5 তার মানে হচ্ছে এখানে 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 কত হবে 40.5 হবে। আমি এটাকে লিখি 40.5 হবে। 40.5 এটা গেল। তারপর এইখানে আরেকটা ঘর আমি অতিরিক্ত নিই, এখানে 75.5 75.5 এখানে আরেকটা ঘর আমি অতিরিক্ত নিলাম। নিয়ে এখন আমি দেখাই কিভাবে। আমাদের কি বলছে, অজীব রেখা আঁকতে বলছে, সরি গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে। তো গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমরা এই যে শ্রেণীটা আছে, এই যে আয়তলেখ আছে, আয়তলেখের এই মাঝামাঝি যে পয়েন্ট আছে এই পয়েন্টটা নিব, এইখানের এই পয়েন্টটা নিব, অর্থাৎ এই বিন্দুটা নিব। আমি এখানে মুছে এই বিন্দুটা এখানে দিই, এই বিন্দুটা নেব এবং এই গড়েরও এখানের এই বিন্দুটা নেব, এই উপরের গড়েও এখানে এই বিন্দুটা নেব, এখানেও এই বিন্দুটা নেব, তারপর এইখানে এই বিন্দুটা আমি নেব এবং পরে এই বিন্দুটা এখানে আছে। এখন কাজটা করব কি, এই কাজটা হচ্ছে এই যে 45.5 এখান থেকে সোজা এইটা যোগ করে দেব, এই তারপর এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করে দেব এবং এই বিন্দু থেকে এখানে যোগ করে দেব এবং এই বিন্দু থেকে যোগ করব এখানে, তারপর এখানে এবং এখান থেকে ফাইনালি এই বিন্দুতে চলে আসব। এখন যদি আমি এখান থেকে এই অংশটুকু মুছে দিই, এই অংশটুকু যদি আমি এখন মুছে দিই, তাহলে আমার হয়ে গেছে কি গণসংখ্যা বহুভুজ হয়ে গেছে। এই যে গণসংখ্যা বহুভুজটা আমার হয়ে গেছে। আমি এটাকে মুছে দিই। আমার গণসংখ্যা বহুভুজ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার সেই গণসংখ্যা বহুভুজ। আর এখানে এই যে আগের মতো এখানে 2 4 6 8 10 12 14 16 18 20 এই গণসংখ্যা এইভাবে দেওয়া আছে আর কি, লেখা আছে এইভাবে। তো আমি তো এটা লিখি নাই। এটাই হচ্ছে কি গণসংখ্যা বহুভুজ। এটাই কি গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ, এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তো আমরা এখানে বলছিলাম কি গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য কি আঁকতে হয়, মধ্যবিন্দু প্রয়োজন হয়। গণসংখ্যা বহুভুজের জন্য মধ্যবিন্দুর প্রয়োজন হয়। তো আমরা এখানে কিন্তু মধ্যবিন্দু বের না করেই গণসংখ্যা বহুভুজ আঁকছি। তাহলে কি ভুল হয়েছে? হয় নাই। কিভাবে আঁকছি? আমরা মনের অজান্তে এখানে মধ্যবিন্দুটাই নিছি। যেমন 40 থেকে 45, আচ্ছা এই হিসাবটা আমি বাদ দিই। শুরু কোথায়? 45 থেকে 55, 45.5 থেকে 50.5, 45.5 থেকে 50.5 এইটা কোথায়? এই যে এইটার বিন্দুটা আমি কোথায় নিছি? এই বিন্দুটা আমি কোথায় নিছি? এখানে নিছি। এইখান থেকে যদি আমি সোজা নিচের দিকে নামি, এভাবে যদি সোজা নিচের দিকে নামি, তাহলে কোথায় দাঁড়াইছে? কোথায় এসে দাঁড়াইছে? তাহলে এখানে কি মধ্যবিন্দুতে এসে দাঁড়াইছে না? এইভাবে যদি আমি এই যে পয়েন্টটা নিছি,
50.5 থেকে 55.5 এই যে পয়েন্টটা নিচে, এটাকেও যদি আমি এইভাবে নিচে নামাই, তাহলে দেখা যাবে যে এই দুইটার মাঝখানে মধ্যবিন্দুতে এসে টাচ করছি। এটা আমি মধ্যবিন্দু না নিয়েও মধ্যবিন্দু দিয়েই কিন্তু আঁকতে পারছি। সেটা কিভাবে? যদি আয়তলেখ দেয়া থাকে, আয়তলেখের উপর যদি গণসংখ্যা বহুভুজ আমরা আঁকি, সেই ক্ষেত্রে মধ্যবিন্দু না নিয়েও আমরা আয়তলেখের যে উপরের যে পোর্শনটুকু আছে এখানের মাঝামাঝি যে পয়েন্টটাকে দাগ করব, দাগ দিয়ে এভাবে বিন্দুগুলো নিয়ে রেখাগুলো যোগ করে দিলে গণসংখ্যা বহুভুজ হয়ে যায়। তো এটা আমরা আয়তলেখ থেকে অঙ্কন করছি। যদি আয়তলেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের মধ্যবিন্দু প্রয়োজন। আর এখানে যেহেতু আয়তলেখ ছিল, সেই হিসাবে আয়তলেখের উপর প্রত্যেকটা আয়তলেখের মধ্যবিন্দু মাঝখানের বিন্দুগুলাকে পয়েন্ট আউট করে যোগ করে দিয়ে আমরা কি করছি, গণসংখ্যা বহুভুজটা আঁকছি। তো আলাদা করে যদি গণসংখ্যা বহুভুজ আঁকার কথা বলি, তো আমরা যখন গণসংখ্যা বহুভুজ আবার আঁকবো পরবর্তী লেকচারে, তো তখন এই গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য যে মধ্যবিন্দুটা প্রয়োজন আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো। আজকে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে মনে হয় ক্লাসে, 26 মিনিট। তো পরবর্তী লেকচারে আমি গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় সেই গণসংখ্যা বহুভুজের লেকচারটা দেবো, পরের লেকচার। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।